নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান এবং 22 ম্যাথ পাগলা। আমি যেমন আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 2018 সালে ফুড এসআই এর কোশ্চেন পেপার ডিটেলসে আলোচনা করব, আজকে তার প্রথম পার্ট। একসাথে করাবো না, কেননা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এই মুহূর্তে যাদের একটা চাকরি পাওয়া ভীষণ জরুরি, ফুড এসআই, তাদের জন্য অবশ্যই ভালোভাবে প্রযোজ্য। তার কারণ এর মধ্যে ইংরেজি নেই এবং ইংরেজিতে আমরা প্রায় সকল বাঙালিই দুর্বল। শুধুমাত্র অঙ্ক এবং জিকে 50-50-100 নম্বর নিয়ে আমাদের এই পরীক্ষা। আমি আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম, আপনারা পারলে একটু দেখে নেবেন। আমি সরাসরি কোশ্চেন পেপার আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে এই রিজনিংটা দেখতে পাচ্ছেন, এই যে মিসিং ক্যারেক্টার থাকে যে 12, 16, 32, 68, 132, তারপরেরটা কী হবে। এই ধরনের রিজনিংগুলো যদি আপনি খুব সহজে করতে চান কম সময়ের মধ্যে, তাহলে আপনাকে সবার আগে কি করতে হবে, এদের মধ্যে যে গ্যাপটা বা ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বার করে নিতে হবে। তাহলে খুব কম সময় আপনি বুঝে যাবেন যে এর মধ্যে সিরিজটা কি রয়েছে। যেমন 12 আর 16, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 4। 12 আর 16 ডিফারেন্স 4। 16 আর 32, এর মধ্যে হচ্ছে 16। ফের 32 আর 68, এর মধ্যে পার্থক্য 36। ফের 68 আর 132, এর মধ্যে পার্থক্য হচ্ছে 64। এবার আপনি খেয়াল করে দেখুন, আমি ওপর নিচে লিখলাম তাই যে 4, 16, 36, 64 দেখে কি মনে হচ্ছে? 4 মানে 2 এর স্কোয়ার, 16 মানে 4 এর স্কোয়ার, এ হচ্ছে 6 দেখুন 2 এর, 4 এর, 6 এর, 8 এর স্কোয়ার। তাহলে এই ডিফারেন্সটা নিশ্চয়ই 10 এর স্কোয়ারের ডিফারেন্স হবে। এটা যে এই পার্থক্যটা বার করার সাথে সাথে একটা নজর এসে গেল যে তাহলে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, তাহলে এটা 10 এর স্কোয়ার ডিফারেন্স হবে। 10 এর স্কোয়ার মানে 100। 132-এর সাথে 100 যোগ করলে সিম্পল 232, কোনো প্রশ্নচিহ্ন নেই। কারণ উত্তর হচ্ছে 232। চলে আসি পরেরটায়। যেমন ধরুন 52, সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে। একটা জিনিস খেয়াল করুন, সুরেশ যে বেশি টাকা ধার নিয়েছে কিন্তু ইন্টারেস্ট রেটটা কম, আবার এদিকে নরেশ কম টাকা ধার নিয়েছে কিন্তু ইন্টারেস্ট রেটটা বেশি, সরল সুদে। কোশ্চেন হচ্ছে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণটা সমান হবে। কত সময় পরে? তার মানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে এই যে সুরেশ, মনে করুন সুরেশ এ কত টাকা ধার নিয়েছে? এ ধার নিয়েছে 800 টাকা। এর সুদের হার কত? এর সুদের হার হচ্ছে বছরে 6% করে। তার মানে কত করে হবে এক এক বছরে? 6 × 8 = 48, মানে হচ্ছে 48 টাকা। আর নরেশের কি খবর? নরেশ 600 টাকা ধার নিয়েছে, এর সুদের হার কত? এর হচ্ছে 10% করে। তার মানে প্রতি বছর 6 × 10 = 60 টাকা সুদ হবে। এবার খেয়াল করুন, এই যে আমাদের সুরেশ 800 টাকা ধার নিয়েছে কিন্তু প্রতি বছর ওর মাত্র 48 টাকা সুদ হয়, আর এই নরেশের এর কিন্তু 60 টাকা করে সুদ হয়। কোশ্চেন হচ্ছে যে দুজনার ঠিক কত বছর পরে গিয়ে ঋণ যে পরিশোধ করবে তার পরিমাণটা সমান হতে হবে। তার মানে যদি আমি প্রথম বছরেই কথা বলি, দেখুন এদের মধ্যে গ্যাপিং হচ্ছে 200 টাকা। তার মানে নরেশ 600 টাকা ধার নিয়েছে, মানে 200 টাকা কম নিয়েছে, এ 200 টাকা বেশি নিয়েছে। এখন এদের সুদের যে গ্যাপিংটা প্রত্যেক বছরে, সেটা হচ্ছে 12 টাকা। তার মানে আমরা এটা বলতে পারি যে আমাদের সুরেশ 1 বছর পরে 48 টাকা সুদ দেবে, নরেশ দেবে 60 টাকা। তো নরেশ ক টাকা? 12 টাকা বেশি দেবে। মানে নরেশের প্রতি বছর 12 টাকা করে সুদ বাড়বে, বেশি বেশি দিতে হবে, কিন্তু নরেশের টাকা কম। তাহলে দিনের শেষে বা কত বছর পরে গিয়ে দুজনার সমান সমান সুদ হবে, মানে 800 টাকা আর তার সঙ্গে সুদ মিলে সমান টাকা শোধ দিতে হবে। তার মানে হচ্ছে আমাকে ভাবতে হবে এই যে 12 টাকা এক্সট্রা, শুরুতে ধার নেওয়া কত কম বেশি ছিল? 200 টাকা। তার মানে এই 200 টাকাকে মেকআপ দিতে হবে। অর্থাৎ যদি ধরুন দুজনাই একই টাকা ধার নিল, দুজনারই একই পরিমাণ সুদের হার, তাহলে কত বছর পর দুজনার সুদ সমান 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 সুদ বা ধার শোধ দিতে হবে? বলো প্রত্যেক বছরই তো একই, কারণ টাকা ধার নিয়েছে একই, সুদের হার একই, তার মানে সুদও হচ্ছে একই, তার মানে প্রত্যেক বছরই একই, কোনো ডিফারেন্স নেই। কিন্তু যেহেতু টাকা পয়সা দুজনার আলাদা, এর বেশি টাকা, তার মানে যদি এমন হতো অঙ্কটা যে এরও যা সুদের হার এরও তাই সুদের হার, তাহলে যার বেশি টাকা তার তো আজীবন সুদ বেশি লাগতো, কোনো দিনই এই দুজনা সমান হতো না। তাহলে সমান কেন হবে? কারণ দুজনা একজনা কম বেশি আছে। যার টাকা কম তার তো সুদ বেশি হতেই হবে, তা নাহলে তো কোনো দিন এর সাথে ব্যালেন্স হবে না, তাই না? এর টাকা বেশি, এর যদি সুদটা কম না হয় তাহলে এর সাথে কোনো দিনই ব্যালেন্স হবে না। তা সেই অঙ্কর হিসেব কীভাবে হবে? এই যে 12 টাকা করে এক্সট্রা দিতে হচ্ছে কাকে? এই যে নরেশকে।
নরেশের থেকে এর ডিফারেন্স কত, 200 টাকা। তাহলে এই 200 টাকা ক বছরে শোধ হবে সেটা হচ্ছে একে 12 দিয়ে ভাগ করে দিলাম। আমাদের মুখস্থ আছে, আমরা আগে করেছি 200/12 মানে হচ্ছে আমরা একে 100/12 করে ইন্টু 2 ভাবতে পারি নিজের মনে মনে। কেন ভাবতে পারি? কারণ 100/12 এই যে স্ল্যাব 12 স্ল্যাব আমি আপনাদেরকে আগেই করিয়েছি যে 12 স্ল্যাব মানে 100কে 12 দিয়ে ভাগ করলে 8 পূর্ণ 1/3 হয়, তা তার দুগুণ। তার মানে উত্তর কত? 8 2 16 পূর্ণ 2/3। কত উত্তর? 16 পূর্ণ 2/3, অর্থাৎ 16 পূর্ণ 2/3 বছর পরে গিয়ে এদের দুজনার সুদের হারটা সমান হবে। অর্থাৎ যে যা পরিমাণ টাকা ধার নিয়েছে 16 বছর আর হচ্ছে 1 বছরে 3 ভাগে 2 ভাগ মানে 8 মাস, অর্থাৎ 16 বছর 8 মাস পরে গিয়ে সুরেশের এবং নরেশের সুদ এবং আসল যে পরিমাণ সেটা সমান সমান হবে। নেক্সট মনে করুন এইটা, কিছু পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% সুদে, 1% বেশি সুদে, এইটা হচ্ছে আমার হাইলাইট লাইন, 1% বেশি সুদে রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। খেয়াল করবেন আমি যে টাকাটা রেখেছি সেটা কিন্তু 3 বছরের জন্য। এবারে আগে যা পার্সেন্টেজে রেখেছিলাম মাত্র 1% যদি আমি বেশি পেতাম বা বেশি হারে রাখতে পারতাম তাহলে আমার 5100 টাকা বেশি হতো। তার মানে এই 1% মানেই হচ্ছে ওই 5100 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমার ক্লু সেন্টেন্স। 1% সুদ বেশি যদি আমি পেতাম তাহলে 5100 টাকা বেশি পেতাম 3 বছরে, তার মানে 1% সমানই 5100 টাকা। এবারে এটা হচ্ছে 3 বছরের, তাহলে 1 বছরের ওই 1% সমান কত হবে? 3 × 51 মানে 1700 টাকা। এটা হচ্ছে আমার মেন অঙ্কর লাইন, মেন ক্লু সেন্টেন্স এইটা, যে 1% মানে 1700 টাকা। তাহলে 100% সমান কত? 100% সমান 1700-র পরে দুটো শূন্য, তার মানে 1,70,000 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, 1,70,000 টাকা। তো আমাদের ক্লু সেন্টেন্স ছিল ওই মাত্র 1%। এই অঙ্ক আমি প্রচুর করিয়েছি, বহুবার করিয়েছি। নেক্সট দেখুন, একদম সরল সুদ থেকে সিম্পল একটা অঙ্ক দিয়েছে, 8,930 টাকার বার্ষিক সুদ এইটা। ক বছর পরে? 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? এই ধরনের অঙ্ক তো এগুলো সব ক্লাস 2 এর মতো অঙ্ক। আমি আগেই বলেছিলাম যে যেহেতু সরল সুদ 1 বছরে 8%, তাহলে 5 বছরে কত হবে? একবারে আপনি 5 8 40% বার করে নিতে পারেন। কার? এই যে 8,930 টাকার, 8,930 টাকার একবারে আপনি 40% বার করতে পারেন। প্রত্যেক বছর 8% করে না করে, মানে প্রতি বছর 8 টাকা, তাহলে 5 বছরে তো 5 8 40 টাকা এমনি হবে। তার মানে একবারে 40% এক বছর হিসেবে বার করতে পারি। তার মানে সিম্পল 8,930 টাকার 40% কত হবে এটা বার করলেই হয়ে গেল। 40% মানে 0 0 কেটে গেল, 4 দিয়ে সিম্পল 893কে গুণ, কত? 893কে 4 দিয়ে গুণ। এই গুণটা তো আমরা এই 4 3 12 2 হাতে 1 এরকম তো করবো না, আমরা শিখেছি কীরকম? এই যে 4 8 3200 লিখলাম আগে, তারপর হচ্ছে 4 9 36 মানে 360 হচ্ছে, তারপর হচ্ছে 4 3 12, তার মানে কি দাঁড়ালো? 3,200 আর এদিকে 300, 3,560 70 72, 3,572, এটা হচ্ছে উত্তর। ঠিক কোথায় আছে? 3,572, এইটা। নেক্সট, দুইটি সংখ্যার লসাগু হচ্ছে 2,376 এবং সংখ্যা দুটির গসাগু 33। তাহলে দুটো সংখ্যার লসাগু বলেছে, গসাগু বলেছে, আর একটা সংখ্যা বলে দিয়েছে 297। তাহলে অন্য সংখ্যাটা কত? এটা একদম ক্লাস 2 এর অঙ্ক। আমরা জানি যে এই লসাগুর সাথে যদি গসাগু গুণ করে দিতে পারি, এই যে, তাহলে কি পাবো? দুটো সংখ্যার গুণফল পাবো। তাহলে লসাগু ইন্টু গসাগু করলাম, এটা মানেই দুটো সংখ্যার গুণফল। একটা সংখ্যা বলে দিয়েছে 297, তাহলে আরেকটা কত? সিম্পল, কাউকে বলা লাগে না। যারাই চাকরির পরীক্ষার প্রস্তুতি শুরু করে লসাগু গসাগু চ্যাপ্টারে গেলে প্রথমেই এই অঙ্কটা দিয়ে শুরু করে। প্রথম দিনের প্রথম কথাই হচ্ছে টিচারের এইটা, যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটোর গুণফল। তাহলে এই লসাগু গসাগু গুণ করলাম, এটাও তো বাস্তবে দুটো সংখ্যার গুণফলই হবে। তা দুটো সংখ্যার গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আরেকটা সংখ্যা পাবো, এটাই ন্যাচারাল, তাই না? তাহলে এটা কাটাকাটি করলে কত হবে? 297 মানে প্রায় হচ্ছে 300। তাহলে 3 3 8 2400, হ্যাঁ একদম পিওর 8 বার। এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি দেখবেন জেনারেলি সব সময় এই কাটাকাটিটা খুব ভালো হয়। মানে কীরকমভাবে ভাবতে হয় দেখুন, 297 সাথে কার কাটবো?
আমরা জানি এটা 3 দিয়ে কাটবে, 11 দিয়ে কাটবে, 33 দিয়ে কাটবে। তাহলে এটা কি 3, 11, 33 দিয়ে কাটবে? 7 আর 2 9, 9, 18, যোগ করলে 18 হচ্ছে। তো এ 9 দিয়েও কাটবে, 6 দিয়েও কাটবে, 3 দিয়েও কাটবে এ, আর এ তো 3 দিয়ে 11 দিয়ে কাটবে, ঠিক আছে। তো সেটা না কেটে এই যে বড় সংখ্যাটা আপনি এটাকেও কাটতে পারেন, একটু আন্দাজ করে দেখতে পারেন কীরকম। সেটা হচ্ছে মোটামুটি 300 ভাবুন, তাহলে 300 মাঠে 300 থেকে একটু কম, তো তাই একে যদি 8 দিয়ে গুণ করে 3 8 2400 থেকে কম হবে। 2400 থেকে কম মানে 2376 কাছাকাছি যেতে পারে। বা যেহেতু 8 দিয়ে গুণ করছি, 8 × 7 কত হয়? 7 8 56, 6-এর সাথে যদি মিলে যায় চোখ বন্ধ করে কেটে দিয়ে 8 করে দেবেন, মানে এটা হতেই হবে। এক প্রকার এটা ম্যাচিংই দেবে, আপনাকে বেশি খাটাবে না। এবার 8 × 33 মানে কত? 3 8 24, 240, আর 3 8 24, 240, আর ওদিকে হচ্ছে 24 মানে 264। এই যে গুণটার কথা বললাম, সব সময় চেষ্টা করবেন এরকম গুণ করার। এই যে 3 8 24, 4 হাতে 2 এরকম টাইপের যেন না করেন। কি করতে হবে এটা? এই যে 8 3 24 মানে 240, আর হচ্ছে 3 8 24 মানে এর সাথে যোগ করে 240, আর 24 264। এই যে স্টাইলের গুণটা আমি বললাম, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে কাজে লাগে এবং কোনো না কোনোভাবে আপনাকে 2-4 সেকেন্ড সময়ে কম করবেই, ঠিক আছে। তাহলে উত্তর কত হলো? 264। চলে আসি নেক্সট। একদম জলের মতো সহজ অঙ্ক দিয়েছে। এই ধরনের অঙ্ক একটু কঠিনই করে জেনারেলি, কিন্তু আমাদের ফুড এসআই কঠিনের দিকে একদম যায়নি। কত সহজ বিষয়টা করে দিয়েছে দেখুন, যে 3 জন লোক কোনো একটা কাজ 18 দিনে করে। 3 জন লোক কোনো একটা কাজ 18 দিনে করে, 18 দিলে হয়ে গেছে, এটা দিনে হবে। আবার 6 জন লোক, এই 6 জন বালক ওই কাজটা 18 দিনে করতে পারে। কত ইন্টারেস্টিং বিষয় দেখুন, 3 জন লোক 18 দিনে করে, আবার 6 জন বালক 18 দিনে করে। তার মানেই 3 জন লোক সমানই হচ্ছে 6 জন বালক। এটা আমাদের একদম কোনো খাটনি করতে হলো না, এমনিই বুঝে গেলাম, তাই না? 3 জন লোক কি করে? 18 দিনে করে, আর এরাও 18 দিনে করে, কিন্তু কারা? 6 জন বালক। তার মানে এই 3 জন লোকের যা ক্ষমতা, 6 জন বালকের তাই ক্ষমতা। তাহলে আমরা লিখে নিলাম 3 জন লোক সমান 6 জন বালক, অর্থাৎ একটা লোক সমান হচ্ছে 2টো বালক। অর্থাৎ একটা লোককে যদি আমি কাজে নিই, যা কাজ হবে সেই কাজটা করতে গেলে 2টো বালক আমার প্রয়োজন, বা 2টো ছেলে প্রয়োজন। এটি হবে আমার অঙ্কের কাজে লাগার সবচেয়ে বড় জায়গা। এটা একটু পরেই কাজে লাগবে। কোথায় কাজে লাগবে সেটা হচ্ছে, দেখুন এইখানটায় কোশ্চেনে কি জানতে চেয়েছে? 4 জন লোক এবং 4 জন বালক একসাথে যদি কাজটা করে তাহলে কদিনে শেষ করবে। 4 জন লোক প্লাস হচ্ছে 4 জন বালক কতদিনে কাজটা শেষ করবে, এটা হচ্ছে আমার অঙ্ক। এখান থেকে আমাকে একটু ডাক্তারি করতে হয়, এই ধরনের অঙ্কগুলোতে অপারেশন করতে হয়। কীরকম? ওই যে পুরুষ মহিলা দিয়ে অঙ্ক থাকে, পুরুষকে মহিলায় কনভার্ট, মহিলাকে পুরুষে কনভার্ট, আবার এই যে লোককে বালকে, বালককে লোকে, এরকম মানে অপারেশন করতে হবে আর কি, করে চেঞ্জ করে নিতে হবে। তো 4টে লোক আর 4টে বালক, এই 4টে লোককে আমরা কি করব? 4টে লোককে আমরা বালক বানিয়ে নিচ্ছি এই রেশিওতে। একটা লোক সমান 2টো বালক হলে 4টে লোক সমান নিশ্চয়ই 8টা বালক। মানে আমার ইচ্ছা হলো আমি লোক কাজে লাগাবো না, সব ছেলে নেবো, ইয়ং ছেলে নেবো। তাহলে 4টে লোক বাদ দিলে আমার 8টা বালক নিতে হবে, তার সঙ্গে আর 4টে বালক ছিল, অর্থাৎ 8 আর 4 12টা বালকে কতদিনে কাজটা করবে? সেম কোশ্চেন। মানে কীরকম? আমার প্রশ্নতে ছিল 4টে বালক আর 4টে লোক কদিনে কাজ করবে, এটা মানেও যা। আমি যদি বলি 8 আর 4 12টা বালক কদিনে কাজ করবে, একই ব্যাপার, কেননা আমি লোককে বালকে কনভার্ট করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমার অঙ্ক হবে, যে 12টা বালক কতদিনে কাজটা করে। সেইটা জানার জন্য আমাকে এই 2টো লাইনের যে কোনো এক জায়গা থেকে, এই 2টো লাইনের যে কোনো এক জায়গা থেকে আমাকে একটা লাইন নিয়ে নিলেই চলবে, যে কোনো এক জায়গা থেকে, ঠিক আছে। কোন জায়গা থেকে নেব? ধরুন আমি এখান থেকে নিচ্ছি, কোথায় গেল? এইটাও যদি নিই, যে 6টা বালক যে কাজটা 18 দিনে করতে পারে, এই যে 6টা বালক যে কাজটা 18 দিনে করতে পারে, আমার 12টা বালক সেই কাজটা কদিনে করবে। তাহলে 12টা বালক সেই কাজটা কদিনে করবে। এর জন্য তার ঐকিক নিয়ম দরকার নেই। 6টা বালকে যদি 18 দিন লাগায়, এটা যদি দিন লাগায়, তাহলে আমি কি করেছি? লোক সংখ্যা ডবল করে দিয়েছি। লোক সংখ্যা যেই আমি ডবল করলাম, তার মানে আমার দিন কি লাগবে? দিন আমার হাফ দিন লাগবে, তাই না? তার মানে 9 দিনে কাজটা শেষ হয়ে যাবে। সোজা ভাষা, সোজা হিসেব। 6টা বালকে যদি 18 দিন লাগে, তাহলে 12টা বালকে 9 দিন লাগবে, ঠিক আছে।
এবার এই অঙ্কটা চাইলে আপনি রিডিং পড়তে পড়তেই শেষ করতে পারেন। এই ধরনের অঙ্ক জেনারেলি খুব কম থাকে, তবে দিয়েছে, আপনার খাটনিটা কমিয়েছে, এই যা। নেক্সট দেখুন, এ কোনো একটা কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটা 12 দিনে করতে পারে, দুজন মিলে কাজটা কত দিনে করবে? টাইম অ্যান্ড ওয়ার্কের প্রথম দিনের প্রথম অঙ্ক মাস্টারে করা এটা দিয়ে, মানে একেবারে ম্যাক্সিমাম অঙ্ক দেখলাম সব ক্লাস 2 ক্লাস 3 এরকম সব করা। এই যে এ একটা কাজ কদিনে করতে পারে? এ বাবা জীবন 4 দিনে করতে পারে। আর বি বাবা জীবন কত দিনে করে? বি বাবা জীবন 12 দিনে করে। দুজন একসাথে করলে কদিনে করবে? আমরা যেটা শিখেছি ইউটিউবে, 4 আর 12 লসও কত? 12। 4 দিয়ে ভাগ করলাম কত হলো? 3। 12 দিয়ে ভাগ করলাম 1। 3 আর 1 যোগ করে কত? 4 দিয়ে ভাগ করে দিলাম, 3 দিন হয়ে গেল উত্তর। অর্থাৎ এ আর বি যদি একসাথে কাজ করে তাহলে 3 দিনে কাজটা শেষ করে দেবে, ব্যাস। অঙ্ক রিডিং পড়তে পড়তে শেষ। নেক্সট, এটা আরও ভালো অঙ্ক। এটাও আমাদের এই বয়সের অঙ্কতে, এই বয়স বলছি, হ্যাঁ, বয়সের অঙ্কতে মোটামুটি মাঝামাঝি দিকে শেখানো হয়, এবং এই প্যাটার্নটা যখন শেখানো হয় তখন তার প্রথমেই এটা শেখানো হয়। কীরকম? দেখুন, 7 বছর পূর্বে এ আর বি এর বয়সের অনুপাত ছিল কত? 3:4। কখন? 7 বছর আগে। এটা বাবা জীবনে, এটা হচ্ছে বি। 7 বছর আগে বয়স ছিল ওদের কত? 3:4। খুব ভালো কথা, এটা 7 বছর আগের। আজকের দিনে কিছু একটা হবে। আবার বলেছে 9 বছর পরে তাদের বয়স অনুপাত হবে 7:8। 9 বছর পরে এদের বয়সের অনুপাত হবে 7:8 হলো। তাহলে খেয়াল করুন, অনুপাতে বেড়েছে কত? অনুপাতে বেড়েছে 4। এর অনুপাতে কত? এরও 4, মানে দুজনারই 4 অনুপাত করে বেড়েছে। কিন্তু বয়স কতটা? বয়সটা হচ্ছে, এই ঘটনাটি ছিল 7 বছর আগে এইটা, আর এইটা কবে? এটা হচ্ছে 9 বছর পরে, মানে 9-এর সাথে টোটাল 16 বছরের গ্যাপিং। তো এই যে 16 বছরের গ্যাপিং, তার মানে 4 অনুপাত মানেই হচ্ছে 16 বছর। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। এটা যদি আপনি বার করতে পারেন তাহলেই হয়ে গেল যে এটা হচ্ছে কবেকার? এ আর বাবা জীবনের, এ আর বি এর 7 বছর আগে ওদের দুজন অনুপাত ছিল 3:4। খুব ভালো কথা। আর আজকের দিনে বলেনি, আরও 9 বছর পরে গিয়ে ওদের অনুপাত হবে 7:8। এবার তার মানে গ্যাপিং ক বছরের? এই দুটো অনুপাতের গ্যাপিং হচ্ছে 7 বছর আর 9 বছর, টোটাল 16 বছরের। এখন গ্যাপিংটা 16 বছর, কিন্তু অনুপাতে দেখুন, 3টা 7 হয়েছে মানে 4 বেড়েছে, 4টা 8 হয়েছে মানে 4 বেড়েছে, অর্থাৎ দুজনারই সেম বেড়েছে। যখন দুজনার সেম অনুপাত বাড়ে, 4 অনুপাত বাড়লো, গ্যাপিংটা হচ্ছে 16 বছরের, তার মানে 4 অনুপাত মানেই 16 বছর, 1 অনুপাত মানে 4 বছর। যেই 1 অনুপাত মানে 4 বছর পেলাম, ব্যাস। এবার যার জানতে চাইছে সেটা করে দেবো। কার জানতে চাইছে? বি এর বর্তমান বয়স কত হবে। এবার বি এর বয়স এটা ছিল এইখানে 4 অনুপাত। 4 অনুপাত মানে 1 অনুপাত মানে 4 বছর, 4 অনুপাত মানে 4 4 16 বছর। কিন্তু এটা কখনকার? এটা হচ্ছে 7 বছর আগের এই অনুপাতটা। তাহলে এর সাথে 7 যোগ করে দেবো, তাহলে কত হয়ে গেল? 33 বছর। এই 33 বছর বলছি, 16 আর সাথে 23 বছর। 16 আর সাথে 23 বছর কোথায় গেল বাবা জীবনের? এই যে 16 আর সাথে 23 বছর। নেক্সট, এই যে এটা একটু অন্য টাইপের অঙ্ক দিয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে আমার অঙ্কটা। সেটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। এই যে বাবার সাথে ছেলের বয়সের একটা সম্পর্ক দিয়েছে, এবং মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। মানে বাবা হচ্ছে ছেলের থেকে 9 গুণ, মা হচ্ছে 8 গুণ। ভালো বয়সের একটা হিসাব দিয়েছে। তার মানে এখানে আমি সন লিখলাম, এখানে ফাদার লিখলাম, এখানে মাদার লিখলাম আমার হিসেবের জন্য। একবার বলছে ছেলের থেকে বাবা হচ্ছে কগুণ? 9 গুণ, মানে ছেলে যদি 1 হয়, বাবা তাহলে 9 বছর। আবার বলেছে ছেলের সাথে মায়ের যে হিসাব, ছেলের থেকে মা হচ্ছে 8 গুণ, মানে ছেলে 1 গুণ হলে মা 8 গুণ। তার মানে ছেলেকে 2 জায়গাতেই 1 গুণে রেখেছি। তাহলে 3 জনের অনুপাত কত? বাবা, ছেলে আর মায়ের 9:1:8 হয়ে গেল, তাই না? খেয়াল করুন, আমরা নর্মালি কি করি? ছেলের সাথে বাবা যদি 9 গুণ হয়, ছেলেকে ধরলাম x, বাবা হচ্ছে 9x। আবার ছেলের সাথে মা 8 গুণ, তাহলে ছেলে যদি x, মা তাহলে 8x। তো এই যে x ধরা, এই x না ধরে আপনি হিসেবটা করলে একটু কম সময় আরও সহজে করতে পারবেন। একবার অনুপাত পেলাম 3 জনের। এবার এক জায়গায় কি বলেছে কোশ্চেনে? পিতা এবং মাতার বয়সের যোগফল যদি 51 বছর হয়, পিতা আর মাতার বয়সের যোগফল। আমার হিসেবে পিতা এবং মাতার বয়সের অনুপাতের যোগফল কত? অনুপাত হচ্ছে 8 আর 8 16 আর 1 17, মানে 8 আর 9 17, দুঃখিত। তাহলে অনুপাতের পার্থক্য হচ্ছে 17, কিন্তু প্রশ্নতে বলেছে ওদের এই অনুপাতের যোগফল 17, প্রশ্নতে বলেছে ওটাই হচ্ছে 51 বছর। তার মানে আমার হিসেবে এই 17 অনুপাত মানে 51 বছর।
তাহলে 1 অনুপাত মানে ক বছর? 1 অনুপাত মানে 3 বছর। আমি বার করে নিলাম প্রতি 1 অনুপাত মানে 3 বছর। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে পুত্রের বয়স কত। তো পুত্র তো 1 অনুপাত, তার মানে পুত্রের বয়স 3 বছর। কই উত্তর কোথায় গেল? এই যে পুত্রের বয়স 3 বছর। নেক্সট লাস্ট, এ বি এর তুলনায় 20% কাজ কত? 20% কম কাজ করে। এই তো কাজ করে ফাঁকিবাজি। এ কোন সরকারের এমপ্লয়ি? রাজ্য সরকারের মনে হয়, খালি কাজে ফাঁকিবাজি। না বাবা, কেন্দ্র সরকারও ফাঁকি দেয়, এখনই বললে বলবে তৃণমূল করে না বিজেপি করে। যাক, এ বি এর তুলনায় 20% কম কাজ করে, তার মানে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ লিখলাম আমি। ঠিক আছে, এ আর বি, কে কম কাজ করে? এ কম কাজ করে বি এর তুলনায়। তার মানে বি যদি, আমি যদি দক্ষতার কথা বলি, কাজ মানেই তো দক্ষতা, কাজ করছে মানে দক্ষতার গল্প। তাহলে এ হচ্ছে 20% কম কাজ করে, মানে বি যদি 100টা কাজ করে তাহলে এ হচ্ছে 80টা কাজ করে। তাহলে এদের কাজের অনুপাত কত? 80:100 মানে 4:5। এটা হচ্ছে দক্ষতার অনুপাত, এই জায়গাটা। তো আমরা জানি বা শিখেছি যে দক্ষতার সাথে টাইম টেকেন, আমার হিসেবে আমি টাইম টেকেন বলি, যে দক্ষতার সঙ্গে টাইম টেকেনের কী সম্পর্ক? উল্টো সম্পর্ক। অর্থাৎ যার দক্ষতা বেশি তার কম সময় লাগে, যার দক্ষতা কম তার বেশি সময় লাগে। এবারে দক্ষতা একজনের 4 আর একজনের 5, তাহলে টাইম টেকেন এর হবে 5 ঘন্টা যদি নেয়, তাহলে বি নেবে 4 ঘন্টা। এটা একটা হিসাব, ঠিক? এটা আমার হিসেবে। কোথা থেকে পেলাম? দক্ষতা থেকে, বইতে বলে দিল ওদের দক্ষতা, আমি সেখান থেকে টাইম টেকেনের অনুপাত নিয়ে নিলাম, মানে কার কত সময় লাগতে পারে। প্রশ্নতে আরও একটা জিনিস বলেছে, এ কোনো কাজ 7.5 ঘন্টায় যদি শেষ করে তাহলে বি কত ঘন্টায় শেষ করবে। দেখুন, এ যদি 7.5 ঘন্টায় শেষ করে, বইতে বলছে, আমি দেখলাম এ একটা কাজ 5 ঘন্টায় শেষ করে, সেই কাজটা বি যদি করে তাহলে 4 ঘন্টা লাগে। বইতে বলছে না গো, এ 5 ঘন্টায় শেষ করে না, এ ক ঘন্টায় শেষ করে? এ 7.5 ঘন্টায় শেষ করে। তার মানে আমি দেখছি, আচ্ছা আমি যেটাকে 5 বলছিলাম, বই সেটাকে 7.5 ঘন্টা বলল। তা আমার থেকে কত গুণ? প্রশ্ন আমার থেকে 5 আর 7.5 মানে হচ্ছে 1.5 গুণ। তাহলে যাকে আমি 4 ঘন্টায় কাজ শেষ করে ভাবছিলাম বি, সেও তার থেকে 1.5 গুণ, তার মানে 1.5 গুণ মানে 6 ঘন্টা। যেটা 4 ঘন্টা ভেবেছিলাম সে যে 6 ঘন্টা। উত্তর এই যে, তাই না? জিনিসটা একবার ফাইনালি বলে দিচ্ছি, খেয়াল করুন যে এ হচ্ছে বি এর থেকে 20% কম কাজ করে বলেছে, তার মানে বি যদি 100টা কাজ করে, এ তাহলে করবে 80টা কাজ। তাহলে এদের কাজের অনুপাত হচ্ছে 4:5। এবার কাজ থেকে অর্থাৎ দক্ষতা থেকে আমরা টাইম টেকেনে কনভার্ট হয়ে গেলাম। আমাদের হিসেবে দেখলাম এর যদি 5 ঘন্টা লাগে ওই 80টা কাজ করতে, তাহলে বি এর 100টা কাজ করতে ওই 4 ঘন্টা লাগবে, মানে সেম কাজ করতে, 100টা কাজ নয়, সেম কাজ করতে। এখন প্রশ্নতে বলেছিল এ 7.5 ঘন্টা কাজ টাইম নেয় কোনো একটা কাজ করতে, তাহলে বি কতক্ষণ নেবে? সিম্পল হিসেব, আমার হিসেবে ছিল এর 5.5 ঘন্টা, বই বলছে 7.5 ঘন্টা, মানে আমার থেকে বই 1.5 গুণ, তাহলে সিম্পল এটাও আমার থেকে ওরা 1.5 গুণ, মানে 6 ঘন্টা হয়ে গেল। ঠিক আছে, আপাতত পার্ট 1 গেল এটাই। আমরা খুব তাড়াতাড়ি পরেরটাই পার্ট 2 নিয়ে ফিরছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। তবে যেতে যেতে একটা কথা বলে দিই, যে যদি আপনি ইংরেজিতে দুর্বল হন, অনেস্টলি বলছি, যদি আপনি ইংরেজিতে দুর্বল হন, যদিও এই দুর্বল হওয়াটা স্বাভাবিক নয়, ভীষণ অস্বাভাবিক, চাকরির পরীক্ষা দিতে এসেছেন, সব রকম সাবজেক্টের দক্ষতা রাখা দরকার আছে। তবে আপাতত এই মুহূর্তে যদি আপনি ইংরেজিতে দুর্বল হন, তাহলে ফুড এসআইটাকে একটু পাখির চোখ করতে পারেন, কেননা অঙ্ক 50 আর জিকে 50। যারা অঙ্ক এবং জিকেতে ভালো পারদর্শী তারা এই পরীক্ষায় উতরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রাখবেন। ঠিক আছে, আমরা আমাদের ফুড এসআই এর অ্যাডমিশন শুরু করে দিয়েছি পেড কোর্সে। যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আমাদের অফিসের নাম্বার, কোথায় গেল, জল করছে অফিসের নাম্বার, আমি তবুও দিয়ে দিচ্ছি, 9932026688, এটা একটা নাম্বার, আর 9339346051, এই দুটো নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে যখন খুশি যতবার খুশি ফোন করতে পারবেন। এর বাইরে যদি কোনো টাইম হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনার ইনফরমেশন আপনি জানতে পারেন। যদি পেড কোর্সে আসার ইচ্ছা থাকে, অর্থাৎ আমাদের সঙ্গে সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আসতে পারেন। আমরা জাস্ট আর দিন 10 পর থেকেই নতুন ক্লাস শুরু করছি। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।